বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 2023 সালের 3 নম্বরে এসেছিল। লেনদেন অধ্যায় থেকে এর আগে বেসিক নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আজকে বেসিক নিয়ে আলোচনা না করে সরাসরি অঙ্কে চলে যাব। দেখো, অঙ্কের প্রথমেই বলছে মিস্টার নাফিসের ব্যবসায়ে 2022 সালে জুন মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। জুনের 1 তারিখে 2,50,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে নগদ 2,50,000 টাকা এবং 2 লক্ষ টাকার ব্যাংক জমা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। এরপর দেখো, জুনের 5 তারিখে বসে জনি ট্রেডার্সের নিকট 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করেছে। পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছে কিন্তু পণ্য ক্রয় করে নাই, তাহলে এখানে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই বা এখানে দ্বৈত সত্তা বা দুটি পক্ষ তৈরি হয়নি, তাহলে এটা কিন্তু লেনদেন নয়। এরপর দেখো, 10 তারিখে বলছে নগদ বিক্রয় 75,000 টাকা, নগদে বিক্রয় করছে 75,000 টাকা, তাহলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে এটা অবশ্যই লেনদেন হবে এবং এটা আয়। জুনের 15 তারিখে বলছে পণ্য ক্রয় 25,000 টাকা, এটা ব্যয়। দেখো, 20 তারিখে বলছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। তাহলে মাসে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করছে কিন্তু বেতনটা এখনো প্রদান করা নাই, তাহলে এখানেও কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা কি লেনদেন নয়। এরপর দেখো, 25 তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান 12,000 টাকা, বিজ্ঞাপনের বিনিময়ে চেক প্রদান করছে 12,000 টাকা, তাহলে এটা ব্যয়। এখন দেখো, ক নাম্বার বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে কিন্তু আমরা ইতিপূর্বে 5 তারিখ এবং 20 তারিখ এই দুই জায়গায় কিন্তু পেয়েছি এই দুইটা লেনদেন নয়, তাহলে ক নাম্বারে এই দুইটার অ্যান্সার হবে। খ নাম্বার বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করতে হবে? এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো, গ নাম্বার বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে এটা লেনদেনের প্রভাব দেখাতে বলছে। প্রথমে আমরা ক নাম্বারে আনসার করব, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে এটার ছক কেমন দেব? প্রথমে তারিখ, বিবরণ, টাকার ঘর দুইটা দিব। কেউ যদি টাকার ঘর একটা দেয় তারটাও কিন্তু হবে। তাহলে 5 তারিখে কি বলছে? জনি ট্রেডার্সের নিকট 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। তাহলে এখানে 5 তারিখে লেখো পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, সংক্ষিপ্ত করে লেখলো চলবে। কত টাকা? 5,000 টাকা। এরপর 20 তারিখে বলছে মাসে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। তাহলে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো কত টাকা? 18,000 টাকা। তাহলে 5,000 আর 18,000 যোগ করলে কত হয়? 23,000 টাকা। তাহলে ক নম্বরের অ্যান্সার কত হবে? 23,000 টাকা। খ নম্বর বলছে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। দেখো, এটা ছক কেমন হবে? প্রথমে তারিখ, লেনদেন কিনা, এরপর কারণ সহ ব্যাখ্যা। দেখো, এখানে প্রথমে 1 তারিখে বলছে নগদ 2,50,000 টাকা এবং 2 লক্ষ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এটা জাবেদা কি হবে? জাবেদা পারলে তোমার এগুলা ব্যাখ্যা দেওয়া অনেক সহজ হয়ে যায়। মনে রাখবা সবসময় সম্পদ যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি পায়, অর্থাৎ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হয়। আর অপর দিকে দায় প্লাস মালিকানা সত্ত্ব যদি তোমার ক্রেডিট হয় সেক্ষেত্রে বৃদ্ধি পায় আর ডেবিট হলে হ্রাস পায়, অর্থাৎ সম্পদের বিপরীত ওই দুইটা। দায় প্লাস মালিকানা সত্ত্ব কিন্তু সম্পদের বিপরীত। মালিকানা সত্ত্বের মধ্যে 4টা জিনিস যায়, এটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। মালিকানা সত্ত্বের ভিতরে কি কি যায়? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধনের সাথে আয় যোগ হয়, ব্যয় বিয়োগ হয়, উত্তোলনও বিয়োগ হয়। তাহলে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এই 4টা জিনিস মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। দেখো, এটা জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট 2,50,000 টাকা, ব্যাংক জমা হিসাব ডেবিট 2,50,000 টাকা আর মূলধন হিসাব ক্রেডিট, দুইটার যোগফল 4,50,000 টাকা। তাহলে এখানে বোঝা যাচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা লিখবো এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের নগদ ও ব্যাংক জমা, অর্থাৎ সম্পদ এ এবং
মালিকানা সত্ত্ব ই উভয় উপাদানই বৃদ্ধি পেয়েছে। কেউ যদি এখানে নগদ ও ব্যাংক এই দুইটা না লেখে তাও কিন্তু চলবে, সরাসরি সম্পদ লিখে দিলেও হবে, কারণ হচ্ছে নগদ এবং ব্যাংক দুইটাই চলতি সম্পদ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই দুইটাও উল্লেখ করে দিয়েছি। এরপর দেখো 5 তারিখেরটা লেনদেন নয়, এটা দেওয়ার প্রয়োজন নয়। 10 তারিখে বসে নগদে বিক্রয় 75,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ বৃদ্ধি, বিক্রয়টা মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে, আর মালিকানা সত্ত্ব ওই পাশে যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি পায়। তাহলে এটা কি সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। দেখো 10 তারিখের এটাও লেনদেন, এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের সম্পদ ও মালিকানা সত্ত্ব উভয় উপাদানই বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো 15 তারিখে বলছে ধারে পণ্য ক্রয়, তাহলে ধারে পণ্য ক্রয় করছে, পাওনাদারের সৃষ্টি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বলছিলাম কি দায় প্লাস মালিকানা সত্ত্ব যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি পায়। তাহলে এখানে ক্রয় কার মধ্যে যাবে, মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, তাহলে মালিকানা সত্ত্ব ডেবিট হলে হ্রাস পাবে, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস, আর দায় ক্রেডিট হয়েছে, দায় বৃদ্ধি। এখানে পণ্য বাকিতে পণ্য ক্রয় করার ফলে দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে 15 তারিখে লিখবে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের দায় বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। এরপর দেখো 20 তারিখের এটা লেনদেন নয়। 25 তারিখে বলছে বিজ্ঞাপন বা চেক প্রদান। বিজ্ঞাপন একটা ব্যয়, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন অর্থাৎ ব্যয়টা যাবে মালিকানা সত্ত্বের মধ্যে, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের সম্পদ ও মালিকানা সত্ত্ব উভয় উপাদানই হ্রাস পেয়েছে। এরপর দেখো গ নাম্বার বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবের প্রথমে ছকটা দেখে নাও। ছকটা একটু কঠিন আছে। এটা প্রথমে তারিখ, এরপর সম্পদ, এরপর কি দায় প্লাস মালিকানা সত্ত্ব, শেষের ঘর হবে মন্তব্য। এখন দেখবো সম্পদের মধ্যে কি কি আছে। পুরা অঙ্ক পড়ে দেখবো সম্পদ কয়টা আছে, দায় কয়টা আছে। দেখো এখানে নগদ ব্যাংক দুইটা সম্পদ, আর একটা 5 তারিখে এটা লেনদেন নয়, এখানে নগদে বিক্রয় এটাও একটা সম্পদ, এটা আগে ধরা হয়েছে। তাহলে পুরো অঙ্ক পরে বোঝা যাচ্ছে দুইটা সম্পদ রয়েছে, নগদ আর ব্যাংক। আর 15 তারিখে বলছে ধারে পণ্য ক্রয়, তাহলে দায় একটা রয়েছে, দায় কি পাওনাদার, আর বাকিটা মালিকানা সত্ত্বের ঘর। দেখো সম্পদের মধ্যে নগদ, ব্যাংক, আর দায়ের পাশে পাওনাদারের শুধু একটা ঘর আছে, এরপর মালিকানা সত্ত্ব। দেখো এখন অঙ্কে চলে আসি। অঙ্কের প্রথমে বলছে নগদ 2,50,000 টাকা এবং 2 লক্ষ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে নগদের ঘরে 2 লক্ষ টাকা, ব্যাংকের ঘরে 2 লক্ষ টাকা, আর মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধনের ঘরে দুইটা যোগ পাওয়া যাবে 4,50,000 টাকা। এটা জাবেদা করে হিসাব সমীকরণ প্রভাবে বসালে সুবিধা হয়। তাহলে জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। তাহলে দেখো নগদ 2,50,000 টাকা, ব্যাংক জমা হচ্ছে 2 লক্ষ টাকা, দুইটা যোগ ফল হলো মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্বের ঘরে যাবে। তাহলে এটার মন্তব্য কি দেব, মূলধন আনয়ন। মন্তব্য সব সময় মালিকানা সত্ত্বের মধ্যে যে 4টা উপাদান হয় সেই 4টা উপাদানের জন্য হবে, বাকি সকল ক্ষেত্রে কিন্তু মন্তব্য দেওয়া যাবে না। এরপর প্রত্যেকটা হিসাব শেষে জের নামাতে হবে। তাহলে জের নামা 2,50,000 টাকা, 2 লক্ষ, 4,50,000 টাকা। এরপর আসো 5 তারিখের এটা লেনদেন নয়, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। 10 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদের সাথে 75,000 টাকা যোগ হবে এবং মালিকানা সত্ত্বের সাথে 75,000 টাকা যোগ হবে, যেহেতু এটা আয়। আয় সবসময় মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, আর ব্যয় প্লাস ব্যয় আর উত্তোলন এই দুইটা মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। তাহলে 2,50,000 টাকা নগদের ঘরে 75,000 যোগ, মালিকানা সত্ত্বের ঘরে 75,000 টাকা যোগ হবে। দেখো 4,50,000 যোগ 75,000 সমান কত হয়, 5,25,000 টাকা। এটা জেরের ঘরে নামাতে হবে। এরপরে ব্যাংকের 2 লক্ষ টাকা জের নামাবো, আর 2,50,000 যোগ 75,000 সমান কত হয়, 3,25,000 টাকা। এরপর 15 তারিখে আসো ধারে পণ্য ক্রয়,
25,000 টাকা। তাহলে এটা যাবেটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় কি? ব্যয়। ব্যয় মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে এবং পাওনাদার ক্রেডিট, এটা দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে পাওনাদারের ঘরে পড়বে। এখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তাহলে 25,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে এবং পাওনাদারের ঘরে 25,000 টাকা পড়বে, এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে পাওনাদারের ঘরে 25,000 আর মালিকানা সত্ত্ব থেকে 25,000 বাদ যাবে, এটা ব্যয়, সেজন্য মন্তব্য দেওয়া লাগবে। তাহলে 5,25,000 থেকে 25,000 টাকা বাদ দিলে জেরের ঘরে কত থাকবে? 25,000 টাকা। পাওনাদারের জের 25,000 টাকা, ব্যাংকের জের 2 লক্ষ টাকা, আর নগদের জের কত? 3,25,000 টাকা। এরপরেরটা দেখব 20 তারিখ। 20 তারিখে বলছে 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো, এটা লেনদেন নয়। এরপর 25 তারিখ। 25 তারিখ বলছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান, তাহলে এটা যাবেটা কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, আর সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ ব্যাংক থেকে বাদ যাবে। দেখো, ব্যাংকের ঘরে বিয়োগ 12,000 টাকা আর মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ 12,000 টাকা। এরপর যে নামাবো, 5 লক্ষ থেকে 12,000 বাদ দিলে কত হয়? 4,88,000 টাকা। পাওনাদারের ঘরে 25,000 টাকা। 2 লক্ষ থেকে 12,000 বাদ দিলে কত হয়? 1,88,000 টাকা। এবং নগদের জের হচ্ছে 3,25,000 টাকা। এই দুটো সম্পদের এই দুইটা যোগ করলে কত হবে? 5,13,000 টাকা। আর দায় প্লাস মালিকানা সত্ত্বে এই দুটা যোগ করলে 5,13,000 টাকা। এখানে কিন্তু সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে এটা মিলে যাবে, না মিললে কিন্তু অঙ্ক হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। এই অঙ্কে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সলভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ।